মাস্টার ক্লাস মানে বেসিক টু অ্যাডভান্স, মাস্টার ক্লাস মানে খুঁটিনাটি, মাস্টার ক্লাস মানে এ টু জেড, মাস্টার ক্লাস মানে শুরু থেকে শেষ। বাফার দ্রবণের মাস্টার ক্লাসে আজকের পর্বে তোমাদেরকে আমন্ত্রণ করছি। আজকে আমরা বাফার দ্রবণের এ টু জেড সব নিয়ে আলোচনা করব। এই পর্বে আমরা দেখব বাফার দ্রবণ কি, বাফার দ্রবণ কিভাবে প্রস্তুত করতে হয়, বাফার দ্রবণের গাণিতিক সমস্যা এবং বাফার দ্রবণ কিভাবে তার পিএইচ এর মান রেজিস্ট করতে পারে। তো আর কথা না বলে চলো আলোচনা শুরু করা যাক। প্রথমে আমরা বাফার শব্দের অর্থ জেনে নিই। বাফার শব্দের অর্থ হচ্ছে প্রতিরোধ করা। প্রতিরোধ কি প্রতিরোধ করবে এইটা বোঝার আগে আমাদেরকে কোন একটা দ্রবণের পিএইচ সম্পর্কে একটু ধারণা থাকা লাগবে। একটু খেয়াল করো, পিএইচ এইটার সূত্র তোমরা অনেকেই জেনে আসছো। পিএইচ সমান হচ্ছে মাইনাস লগ এইচ প্লাস আয়নের ঘনমাত্রা। কোন একটা দ্রবণে এইচ প্লাস আয়নের ঘনমাত্রার ঋণাত্মক লগারিদমকে বলা হয় পিএইচ। ধরো আমার কাছে একটা পাত্র আছে, এই পাত্রের মধ্যে আমি পানি রাখছি H2O। এই পাত্রে যদি আমরা এইচ প্লাস আয়ন সাপ্লাই দেই তাহলে দ্রবণের পিএইচ এর মান কমে যাবে, আর যদি আমরা এইচ প্লাস এর পরিমাণ কমাই দিই তাহলে পিএইচ এর মান বেড়ে যাবে। আবার কোন একটা দ্রবণে তুমি যদি দ্রবণ অথবা ওয়াটারও হইতে পারে, নরমাল ওয়াটারের মধ্যে তুমি যদি হাইড্রোক্সিল আয়ন সাপ্লাই দাও তাহলে সলিউশনের পিএইচ এর মান বেড়ে যাবে। এই বেসিক ধারণা সকলের থাকা প্রয়োজন। এখান থেকে চারটা কথা মনে রাখবা, কোন একটা সলিউশনের পিএইচ কে তোমরা চার ভাবে চেঞ্জ করতে পারবা। ফার্স্ট অফ অল, দ্রবণে এইচ প্লাস আয়নের ঘনমাত্রা যদি বাড়ায় দাও পিএইচ এর মান কমে যাবে। ঠিক আছে, চলো আমরা একটু পয়েন্ট ওয়াইজ লিখি প্রত্যেকটা। প্রথম কেস 1 এ তুমি দেখবা যে এইচ প্লাস আয়নের ঘনমাত্রা যদি তুমি বাড়ায় দাও তাহলে পিএইচ এর মান। উল্টা ঘটনাও করতে পারো, যদি এইচ প্লাস এর ঘনমাত্রা তুমি কমায় দাও তাহলে পিএইচ এর মান বাড়বে। 3 নম্বর ওয়ে হচ্ছে সলিউশনে যখন হাইড্রোক্সিল আয়ন বাড়ায় দিবা, হাইড্রোক্সিল আয়ন দ্রবণের মধ্যে বিদ্যমান এইচ প্লাস কে কমায় দিবে, আর এইচ প্লাস এর পরিমাণ যদি কমায় দেয় তাহলে পিএইচ এর মান অটোমেটিক বেড়ে যাবে। আর 4 নম্বর ওয়েটা হচ্ছে দ্রবণে বিদ্যমান হাইড্রোক্সিল আয়নের পরিমাণ তুমি যদি কমায় দাও তাহলে পিএইচ এর মান বেড়ে যাবে। এই অংশটা মনে রাখো, এটা হচ্ছে এমসিকিউ এর খনি। এখন তোমরা দেখলা যে বাফার দ্রবণ, দেখলা যে একটা সলিউশনের পিএইচ কত ভাবে চেঞ্জ করা যায়। নরমালি একটা সলিউশনে যদি আমরা এইচ প্লাস আয়ন সাপ্লাই দিই তাহলে পিএইচ এর মান চেঞ্জ হবে, কিন্তু বাফার দ্রবণ হচ্ছে এমন একটা দ্রবণ, বাফার শব্দের সাথে অনেকেই হয়তো পরিচিত আছো তোমরা। বাফার শব্দের অর্থ প্রতিরোধ করা, তাই তো? বাফার দ্রবণ হচ্ছে এমন একটা দ্রবণ যে দ্রবণে খুব সামান্য পরিমাণ অ্যাসিড বা খুব সামান্য পরিমাণ ক্ষারক যদি তুমি যুক্ত করো তাহলে দ্রবণের পিএইচ এর মানের কোনো পরিবর্তন হয় না। বাফার দ্রবণে খুব সামান্য পরিমাণ অ্যাসিড বা খুব সামান্য পরিমাণ ক্ষারক অ্যাড করলে দ্রবণের পিএইচ এর মানের কোনো পরিবর্তন হয় না। এবার আমরা বাফার দ্রবণে যদি প্রকারভেদ নিয়ে আলোচনা করি, বাফার দ্রবণ 3 প্রকার। একটা হচ্ছে অম্লীয় বাফার দ্রবণ, অম্লীয়। বাফার দ্রবণ। সেকেন্ড হচ্ছে ক্ষারীয় বাফার দ্রবণ। আর 3 নম্বরে পাওয়া হচ্ছে নিরপেক্ষ বাফার দ্রবণ, বা এটাকে সল্ট বাফার সলিউশন বলে। নিরপেক্ষ। খেয়াল করো, অম্লীয় বাফার দ্রবণ তোমার তৈরি হবে দুর্বল অম্ল এবং ওই অম্লের অনুবন্ধী ক্ষার অথবা ওই অম্ল থেকে প্রাপ্ত লবণের সাহায্যে। দুর্বল অম্ল অথবা ওই অম্লের অনুবন্ধী ক্ষার অথবা এর সাথে আমরা নিব হচ্ছে লবণ। ব্যাপারটা যদি উদাহরণের সাহায্যে দেখা যায় তাহলে কি হবে খেয়াল করো। আমরা একটা দুর্বল অ্যাসিড নিয়ে নিচ্ছি CH3COOH। এইটার মধ্যে যদি আমরা সোডিয়াম অ্যাসিটেট দেই CH3COONA, অথবা চাইলে তুমি CH3COO- এটাও দিতে পারো।
দুর্বল অম্ল এবং ওই অম্লের অনুবন্ধী ক্ষারক যেটা হচ্ছে অ্যাসিটেট আয়ন, অথবা তুমি ক্ষারক না দিয়ে লবণও দিতে পারো, তাহলে একটা অম্লীয় বাফার দ্রবণ প্রস্তুত হবে। আমরা আরো কিছু উদাহরণ দেখি চলো। আমরা নিলাম হচ্ছে ফর্মিক অ্যাসিড HCOOH প্লাস আমি দিলাম হচ্ছে HCONA অথবা HCOO মাইনাস। যদি আমরা বেনজোইক অ্যাসিড দিয়ে বাফার দ্রবণ প্রস্তুত করি তাহলে কেমন হবে? বেনজোইক অ্যাসিড দিব, সাথে আমরা দিব হচ্ছে সোডিয়াম বেনজয়েট, অথবা আমরা দিব হচ্ছে বেনজয়েট আয়ন COO-। তুমি লবণও দিতে পারো, অথবা যে অ্যাসিডটা নিচ্ছ দুর্বল অ্যাসিড, সেই দুর্বল অ্যাসিডের তুমি হচ্ছে অনুবন্ধী ক্ষারকে নিতে পারো। তবে এখানে সাবধান, তুমি যদি কখনো এরকম করো যে ধরো তুমি নিয়েছো হচ্ছে CH3COOH প্লাস এর মধ্যে লবণ দিলা হচ্ছে HCOONA, তুমি অ্যাসিড নিয়েছো দুর্বল অ্যাসিড, লবণও নিয়েছো দুর্বল অ্যাসিডেরই লবণ, কিন্তু যেই লবণটা নিয়েছো সেই লবণটা ওই দুর্বল অ্যাসিড থেকে আসে না, তাহলে এটা কিন্তু বাফার সলিউশন হবে না। এখান থেকে প্রশ্ন আসতে পারে। তাহলে বাফার সলিউশন কখন হবে? যেই দুর্বল অম্ল নিবা সেই দুর্বল অম্লেরই অনুবন্ধী ক্ষারক হইতে হবে, অথবা ওই দুর্বল অম্লের তোমার হচ্ছে লবণ হতে হবে। যদি এই কন্ডিশন ফিল আপ করে তাহলে সেটা বাফার দ্রবণ হবে। এবার যদি আমরা ক্ষারীয় বাফার দ্রবণ নিয়ে একটু দেখার চেষ্টা করি, ক্ষারীয় বাফার দ্রবণ তৈরি হয় তোমার হচ্ছে ক্ষারীয় বাফার দ্রবণ প্রস্তুত হবে তোমার দুর্বল ক্ষার প্লাস ওই ক্ষারের অনুবন্ধী অম্ল। অনুবন্ধী অম্ল অথবা তুমি এখানে লবণ দিতে পারো, তবে লবণটা ওই ক্ষারক থেকে আসতে হবে। যদি আমরা এক্সাম্পল দেই, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এটা হচ্ছে দুর্বল ক্ষারক, এটার মধ্যে যদি আমরা অ্যামোনিয়াম ক্লোরাইড অথবা অ্যামোনিয়াম আয়ন দেই তাহলে এটা হবে ক্ষারীয় বাফার দ্রবণ। NH4+ আয়ন দিতে পারো অথবা NH4Cl দিতে পারো। এরপরে ধরো আমি দিলাম হচ্ছে NH3 অ্যামোনিয়া দিলাম, অ্যামোনিয়ার সাথে যদি আমরা অ্যামোনিয়াম আয়ন দেই অথবা অ্যামোনিয়াম ক্লোরাইড দেই তাহলে এটাও হবে হচ্ছে ক্ষারীয় বাফার দ্রবণ। অম্লীয় বাফার দ্রবণ এবং ক্ষারীয় বাফার দ্রবণ কিভাবে প্রস্তুত করা হয় রেডিমেডলি সেটা আমরা বুঝলাম। আর নিরপেক্ষ বাফার দ্রবণ এটার ইউজেস একটু কম, এটা ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে বেশি ব্যবহৃত হয়। এটা জাস্ট একটা উদাহরণ তোমরা মনে রাখো, একটা সল্ট CH3COONH4 অ্যামোনিয়াম অ্যাসিডেট, এটা হচ্ছে তোমার নিরপেক্ষ বাফার সলিউশন। এইটা নিয়ে তোমাদের বইয়ে খুব একটা ডিটেইলসে নাই। তো এখন আমরা আসলে বাফার দ্রবণ প্রস্তুত করব। বাফার দ্রবণের ক্যাটাগরি দেখলাম আমরা। বাফার দ্রবণ যদি প্রস্তুত করতে যাই তাহলে তুমি দুই ভাবে বাফার সলিউশন প্রস্তুত করতে পারবা। একটা হচ্ছে ডিরেক্ট ওয়ে, আরেকটা পাওয়া হচ্ছে ইনডিরেক্ট ওয়ে। একটু খেয়াল করো, ডিরেক্ট ওয়েতে তুমি যখন অম্লীয় বাফার দ্রবণ প্রস্তুত করবা, অম্লীয় বাফার দ্রবণ, তখন তুমি জাস্ট করবা কি, একটা পাত্র নিবা, পাত্রের মধ্যে তুমি দিবা হচ্ছে একটা দুর্বল অম্ল। আমরা দুর্বল অম্ল হিসাবে চুজ করলাম হচ্ছে ইথানোয়িক অ্যাসিডকে, এবং এই পাত্রের মধ্যে তোমরা উপর থেকে অ্যাড করবা হচ্ছে সোডিয়াম ইথানয়েড CH3COON। এটা রেডিমেড বাফার সলিউশন হবে, এটা প্রস্তুত করার প্রয়োজন নাই, শুধু লবণ এবং অ্যাসিড দিলে যেটা হবে সেটা হচ্ছে রেডিমেড বাফার সলিউশন। সেম ভাবে যদি আমরা ক্ষারীয় বাফার দ্রবণ প্রস্তুত করি, ক্ষারীয় বাফার দ্রবণ, তখন তোমার জাস্ট করতে হবে একটা বিকার নিবা, এই বিকারের মধ্যে তুমি দিবা প্রথমে হচ্ছে দুর্বল ক্ষার। দুর্বল ক্ষার হিসেবে আমরা নিলাম হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, এইটার মধ্যে তুমি উপর থেকে অ্যাড করবা হচ্ছে এই ক্ষারের লবণ অ্যামোনিয়াম ক্লোরাইড। এটা হচ্ছে তোমার রেডিমেড বাফার সলিউশন। ল্যাবে যখন বাফার সলিউশন প্রস্তুত করতে হয় তখন আমরা কিভাবে বাফার সলিউশন প্রস্তুত করি আসলে খেয়াল করো। আমরা যখন ল্যাবে অম্লীয় বাফার সলিউশন প্রস্তুত করব, এই অংশটা ঢাকা ভার্সিটির এমসিকিউ এর জন্য খুব গুরুত্বপূর্ণ। অম্লীয় বাফার, তখন তুমি যে কাজটা করবা
সেটা হচ্ছে একটা দুর্বল অম্ল নিবা এবং ওইটার মধ্যে একটা সবল ক্ষারক যোগ করবা। তাহলে কি হবে খেয়াল করো, দুর্বল অম্ল প্লাস ওর মধ্যে দিবা কি, ওর মধ্যে দিবা হচ্ছে সবল ক্ষার। কিন্তু এখানে একটা শর্ত আছে, শর্তটা হচ্ছে যে দুর্বল অম্লটা আমরা নিচ্ছি সেটার মোল সংখ্যা বেশি হওয়া লাগবে, আর সবল ক্ষার এটার মোল সংখ্যা হচ্ছে কম হওয়া লাগবে। শর্তটা কি খেয়াল করো, শর্তটা হচ্ছে n অফ ধরো উইক অ্যাসিড এইটা হতে হবে বেশি, আর n অফ স্ট্রং বেস এটা কম হতে হবে। খেয়াল করে একটু আমরা একটা এক্সাম্পল নিচ্ছি। ধরো আমি তোমাকে বললাম CH3COOH, এটা হচ্ছে ইথানোয়িক অ্যাসিড। এর সাথে আমি যখন সোডিয়াম হাইড্রোক্সাইড দিব, তবে এখানে তোমার মনে রাখতে হবে ইথানোয়িক অ্যাসিডের মোল সংখ্যা বেশি থাকতে হবে। ধরো এটা আমি দিলাম হচ্ছে 10 মোল, আর সোডিয়াম হাইড্রোক্সাইড দিলাম আমি হচ্ছে 5 মোল, তাহলে এটা বাফার সলিউশনের মতো কাজ করবে। কেন? কারণ হচ্ছে তোমার 1 মোল সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে 1 মোল ইথানোয়িক অ্যাসিড বিক্রিয়া করে, তাহলে 5 মোল সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে 5 মোল ইথানোয়িক অ্যাসিড বিক্রিয়া করবে। বিক্রিয়া শেষে তুমি দেখবা যে পাত্রে সোডিয়াম হাইড্রোক্সাইড আর অবশিষ্ট থাকবে না। 5 মোলই বিক্রিয়া করলে এখানে অবশিষ্ট থাকবে হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড 0 মোল, আর ইথানোয়িক অ্যাসিড অবশিষ্ট থাকবে হচ্ছে 5 মোল। আর সোডিয়াম হাইড্রোক্সাইড এবং ইথানোয়িক অ্যাসিড বিক্রিয়া করে তোমার উৎপন্ন করবে হচ্ছে CH3COON। এটা হচ্ছে সল্ট। এই সল্টটা এই অ্যাসিড থেকে আসছে। এই সল্ট টেস্ট টিউবে থাকবে হচ্ছে 5 মোল, কারণ 1 মোল খেয়াল করো একটু, 1 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড থেকে তোমার সোডিয়াম অ্যাসিটেট উৎপন্ন হয় 1 মোল, তাহলে 5 মোল আমাদের কাছে ছিল। 5 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড থেকে সোডিয়াম অ্যাসিটেট উৎপন্ন হবে 5 মোল। দিন শেষে আমাদের পাত্রের মধ্যে শুধুমাত্র থাকবে হচ্ছে লবণ, পানি এবং হচ্ছে অ্যাসিড। এই সোডিয়াম হাইড্রোক্সাইড কিন্তু অবশিষ্ট থাকবে না। এটা হচ্ছে ইনডিরেক্ট বাফার সলিউশন প্রস্তুত করার নিয়ম। এই সেম ওয়েতে আমরা যদি ক্ষারীয় বাফার সলিউশন প্রস্তুত করি, ক্ষারীয় বাফার দ্রবণ, তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো কি হবে। তুমি প্রথমে একটা দুর্বল ক্ষারক নিবা, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড নিলাম, এর মধ্যে তুমি দিবা হচ্ছে সবল অ্যাসিড হাইড্রোক্লোরিক অ্যাসিড দিলাম। এই বিক্রিয়া কি কি উৎপন্ন হবে? উৎপন্ন হবে হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড, সাথে উৎপন্ন হবে হচ্ছে পানি। এটা কি বাফার সলিউশন রূপে কাজ করবে? উত্তর হচ্ছে না। যদি তোমার হচ্ছে এই দুর্বল ক্ষারকের মোল সংখ্যা বেশি হয় আর সবল অ্যাসিডের মোল সংখ্যা কম হয়, তাহলে আগের মতো এটা বাফার সলিউশন কাজ করবে। ক্ষারীয় বাফার যখন আমরা ইনডিরেক্টলি প্রস্তুত করব ল্যাবে, তখন দুর্বল ক্ষারক নিব, এর মধ্যে সবল অ্যাসিড দিব। শর্ত হচ্ছে এই দুর্বল ক্ষারক যেটা নিচ্ছি আমরা, শর্ত লিখে নাও, n অফ উইক বেস, দুর্বল ক্ষারকের মোল সংখ্যা এটা বেশি হবে, আর n অফ স্ট্রং অ্যাসিড এটা কম হবে। এটার ব্যাখ্যা আমি আর দিব না, এটার ব্যাখ্যা আগের মতোই। ধরো এটা আমি 20 মোল নিয়েছি, এটা নিয়েছি আমি হচ্ছে 10 মোল। বিক্রিয়া শেষে হাইড্রোক্লোরিক অ্যাসিড 10 মোল শেষ হয়ে যাবে, এটা থাকবে 0 মোল। অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড থাকবে হচ্ছে 10 মোল, আর পাত্রে অ্যামোনিয়াম ক্লোরাইড থাকবে হচ্ছে 10 মোল। দিন শেষে তুমি দেখবা টেস্ট টিউবে লবণ আর ওই দুর্বল ক্ষারকটাই থাকছে। আর তোমরা তো শিখছিলা যে দুর্বল ক্ষারক এবং ওই ক্ষারকের লবণ থাকলে সেটা হচ্ছে ক্ষারীয় বাফার সলিউশন। তো বাফার সলিউশন কি, কিভাবে প্রস্তুত করতে হয় এবং বাফার সলিউশন আমরা হচ্ছে কিভাবে বাফার ক্রিয়া সে দেখাবে, সেগুলো আস্তে আস্তে আমরা দেখবো। এর পূর্বে আমরা হচ্ছে বাফার সলিউশনের একটা পিএইচ নির্ণয়ের সূত্র শিখবো, যেটা হচ্ছে হেন্ডারসন-হ্যাসেলবার্গের ইকুয়েশন। এই অংশটুকু আমরা চলো একটু দেখি। বাফার সলিউশনের পিএইচ যখন আমরা নির্ণয় করতে যাব, অম্লীয় বাফার সলিউশনের ক্ষেত্রে আমরা হেন্ডারসন-হ্যাসেলবার্গের ইকুয়েশনের সাহায্যে অম্লীয় বাফার দ্রবণের পিএইচ নির্ণয় করতে পারবো। খেয়াল করে, অম্লীয় বাফার দ্রবণের পিএইচ সমান আমরা লিখতে পারবো হচ্ছে পিএইচ সমান PKa প্লাস লগ, উপরে থাকবে সল্টের ঘনমাত্রা ডিভাইডেড বাই নিচে থাকবে হচ্ছে অ্যাসিড এর ঘনমাত্রা। আর যদি আমরা ক্ষারীয় বাফার দ্রবণের ক্ষেত্রে নির্ণয় করি, ক্ষারীয় বাফার দ্রবণ
এটা খেয়াল করো, ক্ষারীয় বাফার দ্রবণের ক্ষেত্রে তোমার সরাসরি পিএইচটা বের হয় না। ক্ষারীয় বাফার দ্রবণের ক্ষেত্রে তোমার প্রথমে বের হবে হচ্ছে পিওএইচ। এটা মনে রাখা খুব একটা কঠিন হবে না। খেয়াল করো, এখানে ছিল হচ্ছে পিকেএ, আর ক্ষারকের ক্ষেত্রে তুমি লিখবা হচ্ছে পিকেবি প্লাস লগ, উপরে সল্টই থাকবে, সল্টের ঘনমাত্রা ডিভাইডেড বাই, এখানে নিচে ছিল অ্যাসিডের ঘনমাত্রা, কিন্তু আমরা এবার ক্ষার নিয়ে কাজ করছি। ক্ষার নিয়ে কাজ করলে নিচে থাকবে হচ্ছে বেস এর ঘনমাত্রা। এবার আমরা এই সূত্রটাকে একটু চেঞ্জ করব, চেঞ্জ করে নতুন একটা সূত্র বানানোর চেষ্টা করব। সেটা হচ্ছে খেয়াল করো, পিএইচ সমান পিকেএ প্লাস লগ, এই যে এখানে তোমরা সল্টের ঘনমাত্রা দেখতে পাচ্ছ, সল্টের ঘনমাত্রা খেয়াল করে একটু, এস সমান সূত্র হচ্ছে এন ডিভাইডেড বাই ভি, তাই তো? বাফার সলিউশনের মধ্যে তোমার লবণও আছে, অ্যাসিডও আছে। বাফার সলিউশনের মধ্যে লবণ এবং অ্যাসিড দুটোটাই আছে। লবণ এবং অ্যাসিডের ভলিউম সেম হবে, এটা কিন্তু মনে রাখো, লবণ এবং অ্যাসিডের ভলিউমটা সেম হবে। এখন দেখো, লগ সল্টের যে ঘনমাত্রাটা আছে এটাকে আমরা চাইলে এইভাবে লিখতে পারি, যে উপরে থাকবে হচ্ছে এন অফ সল্ট ডিভাইডেড বাই ভলিউম, এটাকে ভি দ্বারা প্রকাশ করলাম, ডিভাইডেড বাই নিচে অ্যাসিডের ঘনমাত্রা, এটাকে আমরা এন অফ অ্যাসিড ডিভাইডেড বাই ভি লিখলাম। এই দুইটা ভি এর মানটা সমান হবে, কারণ হচ্ছে সলিউশনে তোমার অ্যাসিড এবং সল্ট দুটোটাই আছে এবং দুইটার ভলিউম সেম, যার কারণে আমরা ভিটাকে আর চেঞ্জ করি নাই। এখান থেকে যদি ভি ভি আউট করো তাহলে তুমি পাবা হচ্ছে পিএইচ সমান পিকেএ প্লাস লগ এন অফ সল্ট, সল্টের মোল সংখ্যা ডিভাইডেড বাই এন অফ অ্যাসিড। আচ্ছা, এইভাবে আমরা আসলে কেন লিখলাম ভাইয়া? এইভাবে লেখার কারণটা হচ্ছে, আমরা যখন গাণিতিক সমস্যা করব তখন তুমি খুব সহজেই এই সূত্রের সাহায্যে অনেক ধরনের ম্যাথ করতে পারবা। কারণ মোল সংখ্যা এন, এইটা সমান তোমরা অনেক কিছু লিখতে পারো। এন সমান লিখতে পারো ডাব্লিউ ডিভাইডেড বাই এম, এন সমান লিখতে পারো এস ইন্টু ভি, ভিটা অবশ্যই লিটারে থাকে। এন সমান লেখা যায় এন ডিভাইডেড বাই এন এ, ভি ডিভাইডেড বাই 22.4, অথবা পিভি ডিভাইডেড বাই আর টি, এরকম বেশ কিছু সূত্র লেখা যায়। প্রশ্নে যে ডাটাগুলো দেওয়া আছে সেই ডাটাগুলো আমরা ব্যবহার করে এই সূত্রের সাহায্যে অঙ্ক করব। এইবার ক্ষারীয় বাফার দ্রবণের ক্ষেত্রে আমরা এই সূত্রটা যদি আগের মতো করে চেঞ্জ করে লিখি, আমি আর প্রমাণ দেখাচ্ছি না, শুধু এটা চেঞ্জ হয়ে আসবে কি খেয়াল করো, পিওএইচ সমান পিকেবি প্লাস লগ, উপরে থাকবে তোমার হচ্ছে এন অফ সল্ট, সল্টের মোল সংখ্যা ডিভাইডেড বাই নিচে থাকবে এন অফ বেস, ক্ষারের মোল সংখ্যা। এই দুটো সূত্র খাতায় ভালোভাবে লিখে নাও, এই সূত্র দিয়ে আমরা অঙ্ক করব। চল আমরা একটা গাণিতিক সমস্যার সমাধান করি। ধরো তোমার কাছে একটা পাত্র আছে, এই পাত্রের মধ্যে CH3 COOH এবং CH3 COON এটা আছে। এটার পরিমাণ আছে 50 ml, 0.2 মোলার, আর এটার পরিমাণ আছে ধরো 100 ml, 0.3 মোলার। যে অ্যাসিডটা দেয়া আছে এটার Ka আমি তোমাকে বললাম হচ্ছে 1.8 10⁻⁻⁵। জিজ্ঞেস করা হলো যেটা পাত্র এ, এই পাত্র এ এটা হচ্ছে পিএইচ এর মান কত? পিএইচ সমান হচ্ছে 1। এটা খুবই সিলি একটা ম্যাথ, তুমি চাইলেই করতে পারবা, সর্বোচ্চ তোমার 1 মিনিট লাগবে। পিএইচ সমান পিকেএ প্লাস লগ, উপরে থাকবে এন অফ সল্ট ডিভাইডেড বাই নিচে থাকবে হচ্ছে এন অফ অ্যাসিড। এবার এই পিকেএ এটাকে আমরা ভাঙায় লিখতে পারি মাইনাস লগ কেএ প্লাস লগ মোল সংখ্যা, সল্টের মোল সংখ্যা, এটাকে আমরা চাইলে লিখতে পারি S1 V1, আর অ্যাসিডের মোল সংখ্যাকে লিখতে পারি S2 V2। এবার ডাটাগুলো ইনপুট দিবা, মাইনাস লগ এর মান হচ্ছে 1.8 10⁻⁻, সম্ভবত 5 ছিল, প্লাস লগ S1 এর মান দেখতে পাচ্ছ, অ্যাসিড সল্টের জন্য 0.3 গুণিতক 100, 0.3 গুণিতক 100 ডিভাইডেড তোমার অ্যাসিডের জন্য ছিল 0.2 গুণিতক 50।
এখান থেকে ক্যালকুলেশন করলে একটা বক্স আসবে, এটাই হচ্ছে পিএইচ এর মান। এইটা ছিল হচ্ছে ডিরেক্ট ম্যাথ, বুঝছো? এটা ডিরেক্ট ম্যাথ, কিন্তু প্রশ্নে ডিরেক্ট ম্যাথ থাকে না, ইনডিরেক্ট ম্যাথ থাকে। চলো আমরা একটা ইনডিরেক্ট ম্যাথ করি। ইনডিরেক্ট ম্যাথটা কেমন? ধরো তোমার কাছে আছে হচ্ছে CH3COOH প্লাস দেওয়া আছে হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড। এটা দেওয়া আছে মনে করো 100 ml, 0.5 মোলার। এটা দেওয়া আছে মনে করো 10 ml, 10 ml, 0.5 মোলার। ঠিক আছে, এটা একটা পাত্র। তারপরে তোমাকে জিজ্ঞেস করা হবে যে এই পাত্রের পিএইচ এর মান কত হবে। এটা আবার কিন্তু তুমি হচ্ছে ওই যে মিশ্রণের প্রকৃতি নির্ণয় অঙ্কের মতো করিও না, এটা কিন্তু বাফার সলিউশন তোমার বুঝতে হবে প্রথমে। দুর্বল অ্যাসিড এবং সবল ক্ষারক থাকলে এটা হচ্ছে বাফার সলিউশনের ম্যাথ। তুমি প্রথমে যে কাজটা করবা, বিক্রিয়া লিখবা CH3COOH প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড, বিক্রিয়া করে উৎপন্ন করবে হচ্ছে CH3COONA প্লাস H2। তোমরা অনেকেই কি করো, অনেকেই করো হচ্ছে এখানে যে ডাটাগুলো দেওয়া আছে দুইটা গুণ করে সল্টের জায়গায় তোমরা হচ্ছে এইটার মান বসায় দিবা আর অ্যাসিডের জায়গায় এটার মান বসায় দিবা, কিন্তু এটা করলে ভুল হবে। কারণ তুমি যে মানটা বসাবা এই দুইটা গুণ করলে সোডিয়াম হাইড্রোক্সাইডের মোল সংখ্যা, কিন্তু সূত্রে উপরে লাগে হচ্ছে সল্টের মোল সংখ্যা, এটা মনে রাখো। কিন্তু খেয়াল করো, এটার মোল সংখ্যা আমরা ইনিশিয়ালি বের করে নিই একটু। ইনিশিয়াল মোল সংখ্যা, ভলিউম এবং মোল সংখ্যা, আমাদের ভলিউম এবং ঘনমাত্রা গুণ করলে আসবে হচ্ছে মোল সংখ্যা। 100 গুণিতক 0.5 গুণ করলে আসবে হচ্ছে 50 মোল, 50 মোল। আর সোডিয়াম হাইড্রোক্সাইড 10 গুণিতক 0.5 গুণ করলে আসবে হচ্ছে আমাদের 5 মোল। আর বিক্রিয়ার শুরুতে সোডিয়াম অ্যাসিডের থাকবে হচ্ছে 0 মোল। আর একটা কথা, এখানে ইথানোয়িক অ্যাসিড এর পিকে এর মান প্রশ্নে বলে দেওয়া থাকে। পিকে সমান আমি বললাম হচ্ছে 3.74। এবার খেয়াল করো, সোডিয়াম হাইড্রোক্সাইড 1 মোলের সাথে এটা বিক্রিয়া করছে হচ্ছে 1 মোল, তাহলে 5 মোলের সাথে এটা বিক্রিয়া করবে কত মোল? 5 মোল। তাহলে ফাইনালি তুমি এটা পাবা হচ্ছে 0 মোল। আর এটা যেহেতু 5 মোল বিক্রিয়া করে ফেলবে, তাহলে থাকবে এটা 45 মোল। এই বিক্রিয়ায় সোডিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে লিমিটিং বিকারক। খেয়াল করো, সোডিয়াম হাইড্রোক্সাইড 1 মোল থেকে যদি সোডিয়াম অ্যাসিটেট 1 মোল উৎপন্ন হয়, সোডিয়াম হাইড্রোক্সাইড 5 মোল থাকলে সোডিয়াম অ্যাসিটেট উৎপন্ন হবে হচ্ছে 5 মোল। আমাদের যা যা প্রয়োজন সব করা হয়ে গেছে। এবার সূত্র বসাবা, গাণিতিক সমস্যার সমাধান করবা। এবার তুমি লিখবা হচ্ছে পিএইচ সমান পিকেএ প্লাস লগ, উপরে থাকবে হচ্ছে এন অফ সল্ট ডিভাইডেড বাই নিচে থাকবে এন অফ অ্যাসিড। ডাটাগুলো ইনপুট দাও। পিকে এর মান হচ্ছে 3.74 প্লাস লগ সল্টের মোল সংখ্যা হচ্ছে 5 আর অ্যাসিডের মোল সংখ্যা হচ্ছে 45। এখান থেকে ক্যালকুলেশন করলে একটা মান পাবা। এটাই হচ্ছে এই বাফার সলিউশনের পিএইচ এর মান। আমরা বড় জোর 5 মিনিট নিব। 5 মিনিটে আমরা হচ্ছে ডিসকাস করব হচ্ছে একটা বাফার সলিউশন কিভাবে ওই দ্রবণে সামান্য H+ অথবা সামান্য হাইড্রোক্সিল আয়ন দিলে পিএইচ এর মান চেঞ্জ করতে দেয় না। ঠিক আছে, একটু খেয়াল করো। আমরা যদি ক্ষারীয় বাফার দ্রবণ নিয়ে কাজ করি, ক্ষারীয় বাফার দ্রবণে থাকবে হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। এটা উভমুখী চিহ্ন থাকবে কারণ দুর্বল ক্ষারক আংশিক বিয়োজিত হয়ে অ্যামোনিয়াম আয়ন এবং হাইড্রোক্সিল আয়ন প্রস্তুত করছে। এবং লবণ দিব হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড, এটা ভেঙে উৎপন্ন করবে হচ্ছে NH4+ এবং Cl-। এই বাফার দ্রবণে তুমি যদি সামান্য H+ আয়ন সাপ্লাই দাও, এই H+ দ্রবণের হাইড্রোক্সিলের সাথে বিক্রিয়া করে পানি উৎপন্ন করবে। খেয়াল করো, তুমি যে হাইড্রোক্সিল আয়নটা দিলা সেই H+ আয়নকে দ্রবণের হাইড্রোক্সিল আয়ন ভ্যানিশ করে দিল। দ্রবণ থেকে হাইড্রোক্সিল আয়ন যদি হারায় যায় তাহলে পিএইচ এর মান কিন্তু বেড়ে যায়, কিন্তু বাফার দ্রবণ তো পিএইচ এর মান বাড়তে দিবে না। তাহলে কি ঘটনা ঘটবে? এই অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড ফের কিছু পরিমাণ অবিয়োজিত থাকবে, সেই অবিয়োজিত অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডগুলো বিয়োজিত হয়ে দ্রবণের যে হাইড্রোক্সিল আয়নের ঘাটতি পড়ছে সেই হাইড্রোক্সিল আয়নের ঘাটতিটা ফিল আপ করবে। তাহলে কি হবে বিক্রিয়াটা? অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এটা অবিয়োজিত ছিল, এইটা তোমার ফের ভেঙে গিয়ে উৎপন্ন করবে হচ্ছে NH4+ এবং হাইড্রোক্সিল আয়ন। যে হাইড্রোক্সিল আয়নের ঘাটতি পড়ছিল সেই হাইড্রোক্সিল আয়নটা আবার ফেরত আসছে।
এবার এই বাফার দ্রবণে তুমি যদি সামান্য হাইড্রক্সিল আয়ন সাপ্লাই দাও, তাহলে এই হাইড্রক্সিল আয়ন দ্রবণের যে NH4 আয়ন আছে, এই NH4 আয়নের সাথে বিক্রিয়া করবে, বিক্রিয়া করে অ্যামোনিয়াম হাইড্রক্সাইড উৎপন্ন করবে। এই অ্যামোনিয়াম হাইড্রক্সাইডটা এটা হচ্ছে অবিয়োজিত, এটা মনে রাখো, কিন্তু এটা অবিয়োজিত, এটা ভাঙবে না। কেন? কারণ হচ্ছে পুরান পাগল ভাত পায় না, নতুন পাগলের আমদানি। অ্যামোনিয়াম হাইড্রক্সাইড প্রথমে আমরা যদি 100 মোল নিই, সেই 100 মোলের মধ্যে বড়জোর 5 থেকে 10টা অ্যামোনিয়াম হাইড্রক্সাইড ভাঙে, আর বাকি 95টা অ্যামোনিয়াম হাইড্রক্সাইড অবিয়োজিত অবস্থায় রয়ে গেছিল। তুমি আবার যদি নতুন করে অ্যামোনিয়াম হাইড্রক্সাইড প্রস্তুত করে, সেটা আর বিয়োজিত অবস্থায় থাকবে না, সেটা ভাঙবেই না। আর যদি না ভাঙে তাহলে হাইড্রক্সিল আয়ন প্রস্তুত হবে না। যদি হাইড্রক্সিল আয়ন প্রস্তুত না হয় তাহলে তো পিএইচ এর মানের পরিবর্তন হবে না। বুঝতে পারছো? এটা হচ্ছে অম্লীয় বাফার দ্রবণের ক্রিয়া কৌশল, সরি ক্ষারীয় বাফার দ্রবণের ক্রিয়া কৌশল। এইবার আমরা হচ্ছে অম্লীয় বাফার দ্রবণের ক্রিয়া কৌশল করব, এবং এর মাধ্যমেই আমরা আজকের লেকচারটা শেষ করব। CH3 COOH এইটা ভেঙে উৎপন্ন করবে হচ্ছে CH3 COO মাইনাস প্লাস হচ্ছে H প্লাস। CH3 COONA এইটা ভেঙে উৎপন্ন করবে হচ্ছে CH3 COO মাইনাস Na প্লাস। এখানে তোমার অ্যাসিটিক অ্যাসিড কিন্তু 90 মোল অবিয়োজিত অবস্থায় রয়েছে। 10 মোল, 100 মোলের মধ্যে 10 মোল ভেঙে তোমার 10 মোল H প্লাস এবং 10 মোল অ্যাসিডেট আয়ন প্রস্তুত করছে, বাকি 90 মোল কিন্তু অবিয়োজিত অবস্থায় রয়ে গেছে। এবার ধরো তুমি দ্রবণের মধ্যে হাইড্রক্সিল আয়ন সাপ্লাই দিলা। কোন আয়ন? তুমি দ্রবণের মধ্যে দিলা হচ্ছে হাইড্রক্সিল আয়ন। খেয়াল করো, হাইড্রক্সিল আয়ন তুমি যখন সাপ্লাই দিবা, এই হাইড্রক্সিল আয়ন দ্রবণের মধ্যে যে H প্লাস আয়ন আছে এটার সাথে বিক্রিয়া করবে, বিক্রিয়া করে পানি উৎপন্ন করবে। বুঝছো? এখন খেয়াল করো, হাইড্রক্সিল আয়নকে ভ্যানিশ করার জন্য তোমার দ্রবণ থেকে একটা সেনাবাহিনী হারাই গেছে, সেনাবাহিনীটা হচ্ছে H প্লাস। দ্রবণ থেকে যদি H প্লাস আয়ন হারায় যায় তাহলে পিএইচ এর মান কিন্তু কি হওয়ার কথা, বেড়ে যাওয়ার কথা, কিন্তু পিএইচ এর মান বাড়ানো যাবে না। এই পিএইচ এর মান ফিক্স থাকবে কে? দ্রবণের মধ্যে যে অবিয়োজিত CH3COOH ছিল, এই অবিয়োজিত ইথানোয়িক অ্যাসিড ভেঙে তোমার উৎপন্ন করবে হচ্ছে CH3COO মাইনাস এবং H প্লাস আয়ন। যে H প্লাসের ঘাটতি পড়ছিল সেই H প্লাসটা আবার ব্যাক চলে আসছে, এবং ব্যাক আসার মাধ্যমে দ্রবণের পিএইচ এর মান ফিক্স থাকবে। এইবার তুমি যদি কখনো দ্রবণে হাইড্রক্সিল আয়ন সাপ্লাই দাও, সরি হাইড্রক্সিল না, তুমি যদি H প্লাস আয়ন সাপ্লাই দাও, H প্লাস আয়ন সাপ্লাই দাও, কি হবে দেখো। তুমি যদি দ্রবণে H প্লাস আয়ন সাপ্লাই দাও, এই H প্লাস আয়ন দ্রবণের মধ্যে যে অ্যাসিটেট আয়ন আছে এটার সাথে যুক্ত হবে, যুক্ত হয়ে উৎপন্ন করবে হচ্ছে CH3COOH অ্যাসিটিক অ্যাসিড। এটা হচ্ছে অবিয়োজিত, এটা কিন্তু আর ভাঙবে না, এটা ভাঙবে। তুমি দ্রবণের মধ্যে হাইড্রক্সিল আয়ন দাও বা H প্লাস আয়ন দাও, দুইটা অটোমেটিক ভ্যানিশ হয়ে যাবে। দিন শেষে দ্রবণের পিএইচ এর মান একটা ফিক্সড সংখ্যায় থাকবে। তো আজকের লেকচারটা আমি আর বৃদ্ধি না করি, এটার পরিধি আমি আজকের লেকচারটা কালক্ষেপণ না করে এখনই শেষ করব। আমি তোমাকে গ্যারান্টি দিতে পারি যে এই যে 30 মিনিটে আমি তোমাকে যা কিছু পড়াইছি এটা যদি তুমি কভার করতে পারো, তাহলে বাফার সলিউশন সম্পর্কে তোমার আর কোনো ঝামেলা থাকবে না, এবং বাফার সলিউশন রিলেভেন্ট যত ধরনের প্রবলেম আছে তুমি সব ধরনের প্রবলেম সলভ করতে পারবা। তো দেখা হবে পরবর্তী কোনো লেকচারে। ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।